ওয়ার্ল্ড হিয়ারিং ডের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। নমস্কার, আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। আমাদের অভিমুখে আজকে রয়েছেন আইএলএস হসপিটালস আগরতলার সার্জন কনসালটেন্ট ডক্টর ঋতুপর্ণা সাহা। তাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। আচ্ছা, আজকে তো ওয়ার্ল্ড হিয়ারিং ডে, তো এই যে দিবসটা কেন পালিত হয়, এটার মূল উদ্দেশ্য কি? ওয়ার্ল্ড হিয়ারিং ডে আজকে 3rd মার্চ। তো 3rd মার্চ ওয়ার্ল্ড হিয়ারিং ডে পালন করা হয় ডাব্লিউএইচওর তরফ থেকে। এটা হিয়ারিং সম্পর্কে জনসাধারণের সচেতনতা, আমরা কিভাবে হিয়ারিংটাকে প্রিজার্ভ করব, কিভাবে আমরা হিয়ারিংয়ের যত্ন নেব বা হিয়ারিং লস প্রিভেন্ট কিভাবে করব, সেইটা সম্পর্কে জনসাধারণের সচেতনতার জন্য আমরা এই দিবসটা পালন করি। আচ্ছা, এই যে হিয়ারিং লস, এটা কি সব বয়সের মানুষের হতে পারে? হ্যাঁ, এটা সব বয়সের মানুষের হতে পারে। হিয়ারিং লসের কিছু কিছু কারণ আছে, যেমন জেনেটিক কিছু কারণে হিয়ারিং লস হয়। তো সেটা বাচ্চাদের খুব কমন হতে পারে বাচ্চাদের। তারপরে কিছু আছে যেমন কানের ইনফেকশন থেকে, এটা বাচ্চা এবং বড়দের সবারই হতে পারে। কিছু আছে কানের ইনফেকশন, কানের মধ্যে যখন কোনো ইনফেকশন হয় তখন আমরা এটাকে অটাইটিস, বাইরের কানের হলে এক্সটার্না, তারপরে অটাইটিস মিডিয়া, যেটাতে কানের হিয়ারিং লস হয়। আবার কিছু কিছু যেমন ফিভার, ভাইরাল ফিভার থেকে কানের হিয়ারিং লস হতে পারে, মিজেলস, মেনিনজাইটিস, এই সমস্ত ইনফেকশন থেকেও বাচ্চা এবং বড় উভয়েরই কানের হিয়ারিং লস হতে পারে। তাছাড়া কিছু কিছু মেডিসিন ব্যবহার থেকেও হিয়ারিং লস হতে পারে, এবং লাউড সাউন্ড এক্সপোজার, তারপরে ধরুন খুব বাজি ফোটানো হলে বা ওয়ার্কিং প্লেসে যদি খুব বেশি সাউন্ড হয় তখন সেটা থেকেও হিয়ারিং সাউন্ড নয়েজ ইনডিউসড হিয়ারিং লস হতে পারে। তাছাড়া বয়স্কদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রেসবাইকিউসিস বলা হয়। এটা বয়স বাড়ার সাথে সাথে কানের যে নার্ভগুলো আছে এগুলো শ্রবণ শক্তি হারিয়ে ফেলে, নার্ভগুলো শুকিয়ে যায়, তখনও বয়স্কদের ক্ষেত্রে মোস্টলি এই হিয়ারিং লস দেখা দেয়। কি করে বুঝবো যে আমরা হিয়ারিং লসের দিকে যাচ্ছি বা শুরু হচ্ছে? কি করে বুঝবো? বয়স্কদের ক্ষেত্রে দেখবেন, লক্ষ্য করলে বোঝা যাবে যে ওরা টিভির সাউন্ডটা হয়তো খুব হাই ভলিউমে শুনছেন, বা একটা কথা বারবার ওরা জিজ্ঞেস করে কি হয়েছে, কি রিপিট করতে বলে। তাছাড়া আরেকটা দেখা যায় যে ওরা লিপ রিডিং করছে, মানে চোখের দিকে না তাকিয়ে আপনার ঠোঁটের দিকে তাকিয়ে ওরা বুঝতে চেষ্টা করছে আপনি কি বলছেন। আর বয়স্কদের ক্ষেত্রে এটা আপনি লক্ষ্য করবেন। আর বাচ্চারা তো কিছু এক্সপ্রেস করতে পারে না, তখন অনেক সময় ওদের স্কুল থেকে যে ওরা পড়াশোনায় অ্যাটেনশন দিতে পারছে না, বা টিচার যা বলছে ওরা সেটা প্রপারলি রেসপন্স করছে না, বা ডাকলে তারা রেসপন্স কোনো কিছু করতে পারছে না, তো সেইভাবে বোঝা যায়। মানে আপনি যেটা বলছেন যে অনেক সময় কথা বলতে বলতে আমরা বলি বা বলতে শুনি হ্যাঁ কি বললে, মানে এটাও একটা হিয়ারিং লসের একটা লক্ষণ। হ্যাঁ, জেনারেলি যদি কেউ অন্যমনস্ক থাকে সেই ক্ষেত্রে তো আমরা বলি, কিন্তু যদি এটা পারসিস্টেন্টলি হয়, সব সময় যদি কারোর এরকম মানে করতে হচ্ছে যে কি 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 শুনতে, রিপিট করার, সেটা যদি পারসিস্টেন্টলি হয় তখন এটা ডাউট করতে হবে যে হিয়ারিং লসে কিছু একটা হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে বলে কানে ভো ভো শব্দ করছে বা রিঙ্গিং সাউন্ড হচ্ছে। হ্যাঁ, এটাও একটা হিয়ারিং লসেরই একটা কম্পোনেন্ট। এটা নার্ভের থেকেই হয় এবং এটা খুব কমপ্লেক্স একটা মেকানিজম। এটাকে টিনিটাস বলে। কিন্তু মোস্ট অফ দ্য কেসে এটা হার্মলেস, এটা এমনিতে কোনো ক্ষতি করে না, বাট এটা পেশেন্টের মধ্যে খুব একটা অ্যাংজাইটি এবং স্ট্রেস এটা নিয়ে পেশেন্ট খুবই করে, এটাকে টিনিটাস বলে। তো এইটার হিয়ারিং লসের সঙ্গে অনেক সময় যুক্ত থাকে, আর অনেক সময় হিয়ারিং লস ছাড়াও এটা সাউন্ড হতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন এগুলো ট্রিটেবল থাকে, কানের ভেতরে যদি জল জমে যায়, ওয়্যাক্স জমে যায়, এগুলো থেকেও হতে পারে, কিন্তু এগুলো আপনি প্রপারলি ডক্টরকে দেখিয়ে এগুলো ট্রিট করা যায়। কিন্তু যেগুলো নার্ভ থেকে হয় অনেক সময়, বা কমপ্লেক্স মেকানিজম ব্রেইন থেকে যেগুলো হয়, সেগুলো অনেক সময় পুরোপুরি যায় না, অন এন্ড অফ হতে থাকে। কখনো বাড়ে, স্ট্রেস নিলে, অ্যাংজাইটি নিলে, ঘুম কম হলে এটা আরো বেড়ে যায়, তারপরে আবার অনেক সময় এটা কিছুটা কম থাকে। তো অন এন্ড অফ এটা মানে রিল্যাপসিং অ্যান্ড রেমিটিং একটা কোর্স চলতে থাকে, বাট পুরোপুরি এটা যায় না। বাট এটা হার্মলেস, মানে লাইফ রিস্ক কোনো কিছু হয় না এটাতে। আচ্ছা, কি কি প্রধান কারণ, মানে এই যে হিয়ারিং লসের যে কি কি প্রধান কারণ আছে আপনি আগেও বলেছিলেন, তবু আবার একটু আবার রিপিট করছি। ধরুন জেনেটিক কারণে হতে পারে, বাচ্চাদের কোনো জেনেটিক ডিজিজের জন্য হতে পারে। সেকেন্ড, ইয়ার ইনফেকশনের জন্য। ইয়ার ইনফেকশনের মধ্যে অটাইটিস মিডিয়া, তারপরে অটাইটিস এক্সটার্না, মোস্টলি অটাইটিস মিডিয়া থেকে হয়। তারপরে হচ্ছে জেনারেলাইজড কোনো ভাইরাল ইনফেকশন, মিজেলস, তারপরে মেনিনজাইটিস, তারপরে ট্রমা থেকে, হেড ইনজুরি থেকে হতে পারে। তারপর
তারপরে কিছু কিছু অটোটক্সিক ড্রাগস বলে ওদেরকে, কিছু কিছু আচ্ছা। মেডিসিন অটোটক্সিক, মানে কানের জন্য এরা টক্সিক, কানের যে নার্ভ সেলগুলোকে আছে, হিয়ারিং সেলগুলোকে ওরা নষ্ট করে দেয়। তো এইসব মেডিসিন খেলেও এরকম হতে পারে, বা পেশেন্ট ধরুন এডমিটেড আছে, খুব সিক আছে অনেকদিন ধরে, আইভি অ্যান্টিবায়োটিক্স দেওয়া হচ্ছে, কিছু কিছু অ্যান্টিবায়োটিকও কানের হিয়ারিংটাকে নষ্ট করতে পারে। তাছাড়া লাউড নয়েজ এক্সপোজার, যখন খুব জোরে মাইক চালানো হয়, বাজি ফাটানো হয়, ওইগুলো থেকে হিয়ারিং লস হতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন ওয়ার্ক প্লেসে যদি খুব নয়েজি মিল বা কোনো কনস্ট্রাকশন সাইটে যদি কেউ কনস্ট্যান্টলি কাজ করতে থাকে, তখন ওইটা থেকেও হিয়ারিং লস হতে পারে। আসলে এখন তো আমরা খুব মোবাইল ব্যবহার করি, হ্যাঁ এটাও। তারপর অফিসেও যখন কাজ করি একটা হেডফোন থাকে কানের মধ্যে, এই যে হেডফোন লাগিয়ে রাখা বা মোবাইলে জোরে গান শোনা, এটা কতটা ক্ষতিকর? এটাও খুবই ক্ষতিকর কানের জন্য। যদি সাউন্ডের ইন্টেন্সিটিটা খুব বেশি থাকে, ধরুন 85 ডেসিবেলের উপরে যখন সাউন্ডটা যায়, তখন সেটা কানের হিয়ারিংকে এফেক্ট করে। তো এইটাকে কমানোর জন্য কি করতে হবে আমাদেরকে, লো ইন্টেন্সিটি মানে সাউন্ডটা যাতে কম ডেসিবেলের হয়, এইটা করতে হবে। তাছাড়া মাঝখানে মাঝখানে গ্যাপ নিতে হবে, কনসিস্টেন্টলি ধরুন 1 ঘন্টা 2 ঘন্টা হেডফোন ইউজ না করে মাঝখানে মাঝখানে একটু ব্রেক নিতে হবে। আর তাছাড়া কিছু প্রোটেকশন ইউজ করা যায়, যেমন ইয়ার প্লাগ, যারা কনস্ট্রাকশন সাইটে খুব বেশি সাউন্ড হচ্ছে তখন ইয়ার প্লাগ, ইয়ার মাফ এগুলো আমরা লাগাতে পারি কানটাকে প্রোটেক্ট করার জন্য। বা ফ্লাইটে থাকলে অনেকক্ষণ সময় ইয়ার প্লাগ ব্যবহার করা যায়, যাতে কানের লাউড নয়েজটা যাতে কারণ একটু পরে ফ্লাইট থেকে নামলে তখন মনে হয় কানটা যেন বন্ধ হয়ে আছে। হ্যাঁ, আর সেটা অ্যাকচুয়ালি সাউন্ড থেকে তো হয়, কিন্তু সেটার আরেকটা মেকানিজমও আছে, সেটা হচ্ছে আমাদের নাক আর কানের মধ্যে না একটা কানেকশন আছে, এটাকে ইউস্টেশিয়ান টিউব বলে। এটার কাজ হচ্ছে আমাদের নাক আর কানের মধ্যে হাওয়ার ব্যালেন্সটা ঠিক করা। তো আমরা যখন মানে হঠাৎ করে যখন ফ্লাইটটা উপরে উঠলো, তখন এয়ার প্রেশার খুব ফ্লাকচুয়েট করে, তখন কি হয় এই টিউবটা নাক আর কানের মধ্যে প্রেশারটাকে মেনটেন করতে পারে না। তো কি হয়, কানের মধ্যে একটা নেগেটিভ প্রেশার তৈরি হয়, কানটা ব্লক হয়ে যায়। তো ওইটাকে প্রিভেন্ট করার জন্য আমি বলবো যে কিছু চুইংগাম বা চকলেট চিউ করে করে কিছু খেলে, কিছু যখন আমরা সোয়ালো করি, জুস খেলাম বা চকলেট আমরা যখন চিউ করি, তখন ওই ইউস্টেশিয়ান টিউবটা ওপেন হয়, ক্লোজ হয়, তো ওই কানের মধ্যে ইয়ারের যে চলাচলটা ওইটা ভালো হয়। তো ওইটাকে কিছুটা মানে প্রিভেন্ট করা যায়, এই কানটা ব্লক হয়ে যাওয়াটাকে। তো ফ্লাইটে যখনই আপনি চড়বেন, তখন চকলেট বা চুইংগাম বা কিছু একটা জুস নিয়ে খেতে খেতে গেলেন, ওইটা আপনি করলে ওটা মানে মাইন্ডটা অন্যদিকে রেখে ইয়ে করা। আচ্ছা আচ্ছা, বেশ ইন্টারেস্টিং। তো আচ্ছা, কানে কি ময়লা পরিষ্কার করা দরকার? যদি দরকার, মানে কতদিন পর পর কানে ময়লা পরিষ্কার করা দরকার? কানের না, অ্যাকচুয়ালি আমাদের কানের সেলফ ক্লিনিং মেকানিজম আছে। কানের পর্দার ওইখান থেকে না ওয়্যাক্সটা তৈরি হয়, তারপর আস্তে 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 লেয়ার বাই লেয়ার এটা বাইরে চলে আসে নিজে থেকেই, সেলফ ক্লিনিং মেকানিজম। তো আমাদের নিজে থেকে ক্লিন করার কোনো দরকারই নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন যাদের ইয়ার ক্যানালটা একটু কার্ভেচার আছে, স্ট্রেইট না, তাদের ক্ষেত্রে ওয়্যাক্স একুমুলেট হয়ে একসঙ্গে জমে যায়, এবং ওইটা যখন সিমটম করে, যেমন ইচিং হচ্ছে, কান মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে, হ্যাঁ কানে ব্যথা হচ্ছে প্রেশারের জন্য এতটা ওয়্যাক্স জমে গেছে, তখন আপনি বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে এটাকে ক্লিন করান। আদারওয়াইজ ক্লিন করার কোনো দরকার নেই। আর যে ওয়্যাক্সটা আছে না, ওইটা একটা প্রোটেক্টিভ লেয়ার আমাদের কানের মধ্যে তৈরি করে। আমরা যেমন স্কিনে ময়শ্চারাইজার লাগাই, তেমনি কানের মধ্যে যে ওয়্যাক্সটা, ওটার মধ্যে অয়েলি সাবস্টেন্স থাকে, যেটা কানের স্কিনটাকে ড্রাই হতে দেয় না। আর আপনি যদি ভিগোরাসলি কানটাকে ক্লিন করতে থাকেন, তাহলে কি হবে, ওই প্রোটেক্টিভ যে এয়ার বাড দিয়েও করে, এটা কতটা একদমই করা ঠিক না, কারণ ওইটা যে কানের যে ব্যারিয়ারটাকে, আপনি ব্যারিয়ারটাকে ডিসরাপ্ট করে দিচ্ছেন বারবার ক্লিন করে। তো সে তখন প্রচন্ড ইচিং হবে এবং কানে ইনফেকশন হওয়ার প্রবণতাও বেড়ে যাবে তখন। আচ্ছা, অনেকে পুকুরে চান করতে গেলে ধরুন ডুব দিল, তখন কানে জল ঢুকে যায়, তখন একটা কানে ব্যথা হয়, শব্দ করে, ভুবু শব্দ করে, তখন কি করা উচিত? অ্যাকচুয়ালি পুকুরে ডুব দিয়ে স্নান করলে না কানে ইনফেকশন হওয়ার রিস্ক বেড়ে যায়। হ্যাঁ, আর যাদের ধরুন আগে থেকেই কানে ইনফেকশন আছে, কানের পর্দায় ছিদ্র আছে, তাদেরকে আমি বলবো এই যে বন বাদিং বা পুকুরে স্নান করা একদম অ্যাভয়েড করতে, কারণ এই জলটা যখন কানের ভেতরে ঢুকে কানে ইনফেকশনের আবার ইনফেকশন হবে। অনেকের আছে যে কানে জল ঢুকলেই কান পাকে, কান দিয়ে পুজ বের হয়। হ্যাঁ, তো ওইটা যাদের কানের ইনফেকশন আগে থেকেই আছে বা কানের পর্দায় ছিদ্র আছে, তাদের কোনোভাবেই পুকুরে স্নান করা ঠিক না। মানে যে কোনো ভাবে জল ঢুকলে ইনফেকশন হবে, কান দিয়ে পাস বেরোবে। তারপর অনেকের আবার সর্দি কাশি হলেও, মানে সারা বছর কিছু থাকে না, যখনই সর্দি কাশি হয় তখন কান দিয়ে পাস বেরোতে থাকে। তো ওইটাই, কাফ কোল্ডটাকে অ্যাভয়েড করতে হবে, আর কানে যাতে জল না ঢুকে এটা খেয়াল রাখতে হবে। আপনি ডক্টর,
আমার কখন মানে কি কি লক্ষণ দেখলে আমি দ্রুত একজন ইএনটি স্পেশালিস্ট বা সার্জন বা কনসালটেন্টের কাছে আমি গিয়ে দেখাবো? যেমন কানে ব্যথা হলে বা হ্যাঁ। কানে যদি কোনো ফরেন বডি কিছু ঢুকে যায় তখন আপনি দেখা করুন। কানে ব্যথা হলে বা কান দিয়ে যদি কোনো পাস জাতীয় কিছু বেরোচ্ছে বা ওয়াটার টাইপের কিছু বেরোচ্ছে, অনেক সময় কানের মধ্যে ফাঙ্গাল ইনফেকশনও হয়ে যায়, তখন প্রচন্ড ইচিং হয়, কানটা মনে হয় ব্লক হয়ে যায়, ফুলনেস একটা সেন্সেশন হয় যে কানটা পুরো ব্লক হয়ে গেছে। তারপর অনেক সময় কান দিয়ে কিছু কিছু লিকুইড টাইপেরও বেরোয়। তো ওই ধরনের সিমটম দেখলে আপনি ইএনটি সাথে ডক্টরকে সাথে দেখান। ইএনটি ডক্টরের কাছে কনসাল্ট করতে লাগবে। হুম। আচ্ছা, বাচ্চাদের যদি হিয়ারিং প্রবলেম হয়, হুম। ধরুন বাচ্চাটা কথা বলতে পারছে না, তখন কি করে আমরা বুঝবো? বাচ্চারা অ্যাকচুয়ালি হিয়ারিং লসের হচ্ছে যে স্পিচ ডেভেলপমেন্টটা হয় না। আমরা তো শুনে শুনেই কথাটা শিখি, তখন বাচ্চাদের অনেক মা বাবারাই আসেন আমাদের কাছে যে বাচ্চা 3 বছর হয়ে যাচ্ছে কিন্তু কোনো কথা বলছে না। তখন কিন্তু হ্যাঁ, আমরা এটা বাচ্চাদের হয়। হিয়ারিং টেস্ট করাই, বেরা টেস্ট বলে এটাকে। এটা করে আমরা দেখতে পারি যে কানের হিয়ারিংটা ঠিক আছে কিনা। তো হিয়ারিং যদি ঠিক থাকে তাহলে আমরা অন্য আরো রিজনগুলো দেখি যে কেন বাচ্চা কথা বলছে না। কিন্তু যদি হিয়ারিং ডিফেক্ট থাকে তাহলে কিন্তু বাচ্চা স্পিচ বা ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে না, একটু দেরি হয়। হ্যাঁ ডিলে হবে, বা অনেক ক্ষেত্রে স্পিচ আসেই না যখন খুব প্রোফাউন্ড হিয়ারিং লস থাকে। আচ্ছা আচ্ছা, বয়স্কদের যখন হিয়ারিং লস হয় তখন কি তারা যে হিয়ারিং এইড এটা কি ব্যবহার করা উচিত? হিয়ারিং লসের অ্যাকচুয়ালি গ্রেড থাকে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, প্রোফাউন্ড, এমন করে অনেকগুলো গ্রেড থাকে। মাইল্ড কেসে এতটা হিয়ারিং এডের প্রয়োজন হয় না, কিন্তু যখন পেশেন্টের কমিউনিকেশনের প্রবলেম হয় বা সেফটির ম্যাটার হয়, যেমন রাস্তাঘাটে চলাফেরা করা অনেক সময় রিস্কি হয়ে যায়, বা যারা বাইক স্কুটি গাড়ি মানে ড্রাইভ করছেন তাদের হিয়ারিংটা খুব ইম্পর্টেন্ট, তখন হিয়ারিং এইড ব্যবহার করা উচিত। আর হিয়ারিং এইড জাস্ট মানে এটা একটা মেথড অফ রিহ্যাবিলিটেশন। এটা আপনার হিয়ারিং লসটাকে কারেক্টও করতে পারবে না, বা এটা মানে হিয়ারিং লসটাকে আরো বাড়িয়েও দেবে না। অনেকের একটা মানে মিথ থাকে যে হিয়ারিং এইড লাগালে মনে হয় আরো খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এমন কিছুই না, এটা ইটস জাস্ট এ রিহ্যাবিলিটেশন। মানে দিলে আপনি শুনবেন ভালো, না দিলে আবার সেম আগের মতো। আচ্ছা, তাহলে কি মানে এটা যদি ব্যবহার করে, এটা অনেকের অভ্যেস যদি মানে হয়ে যায়, আপনি যেটা বললেন যে খারাপ হবে না, অভ্যেস কি হয় হিয়ারিং এর এটা তো লাগাতে সবকিছু ধরুন আমরা চশমা দিলে খুব ক্লিয়ার দেখছি, চশমাটা হঠাৎ খুলে নিলে মনে হয় কিছুই দেখতে পাচ্ছি না, তারপর আবার আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, কিভাবে হিয়ারিং লস প্রতিরোধ করা যাবে? হিয়ারিং লস প্রতিরোধ করতে হলে যেমন কানে বাডস ইউজ করা এগুলো উচিত না, কানে জল যাতে না ঢোকে কানের কেয়ার করা, বা কোনো ইনফেকশন হলে সঙ্গে সঙ্গে আপনি ডক্টর দেখিয়ে ওষুধ খাওয়া। তারপরে কিছু কিছু মেডিসিন, সব মেডিসিন দেখা মানে নেওয়ার আগে অ্যাওয়্যার থাকা যে এই মেডিসিনগুলো থেকে হিয়ারিং লস হতে পারে, বা নয়েজ এক্সপোজার অ্যাভয়েড করা, মাইকের শব্দ, বোমাবাজির শব্দ, এগুলো ইয়ার প্রোটেকশন ইউজ করা। তারপরে আরেকটা কন্ডিশন আছে, এটাতে সাডেন হিয়ারিং লস হয়, মানে এটাকে সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস হয়, মানে 3 দিনের মধ্যেই 2-3 দিনের হঠাৎ করে পেশেন্টের একটা কান পুরোপুরি অফ হয়ে যায়, মানে উইদাউট এনি রিজন। এটার অ্যাকচুয়ালি অনেকগুলো কিছু কিছু রিজন মানে বের করা হয়েছে, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো রিজনই নেই, হঠাৎ করে একটা কান অফ হয়ে গেল। তখন আপনি ইমিডিয়েটলি ডক্টরের দেখান, যে এটা নিয়ে বসে থাকলাম যে ঠিক হচ্ছে কিনা আমরা দেখি যে নিজে থেকে যদি ঠিক হয়ে যায়, এরকম আপনি করবেন না। ইমিডিয়েটলি আপনি ডক্টরকে দেখাবেন, কারণ কিছু কিছু মেডিসিন আছে সেটা যদি আপনার আবার 3 দিনের মধ্যেই যদি আমরা স্টার্ট করতে পারি তাহলে রিকভারিটা খুব ভালো হয়। আর যদি এটা লেট হয়ে যায়, হিয়ারিং লসটা ধরুন অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, তখন এটার রিকভারি হওয়ার চান্সেসটাও কমে যায়। মানে এই কেয়ার করতে হলে এভাবে অনেকগুলো কেয়ার করতে লাগবে, যাতে করে জল না ঢোকে বা জোরে শব্দ না শুনে। মানে আপনি আবার যদি বলেন। হ্যাঁ, জল যাতে কানে যাতে জল না ঢোকে, হ্যাঁ, তারপরে মানে জলটা যাতে ট্র্যাপ হয়ে কানে না থাকে, বেশি বেশি হিয়ারিং মানে কটন বাড দিয়ে ক্লিন করা, বা অনেকের মানে যা পায় তা দিয়েই কান ক্লিন করতে থাকে, ওগুলো অ্যাভয়েড করা। লাউড নয়েজ, আর যেন মেইনলি হেডফোন আমরা খুব ইউজ করি এখন, এই হেডফোন মানে অ্যাভয়েড করা, বা খুব যেখানে লাউড নয়েজ এক্সপোজারটাকে অ্যাভয়েড করা। বাস এগুলো কিছু কিছু যদি আমরা আর মানে প্রপার টাইমে ডক্টর কনসাল্ট করা, কোনো কিছু প্রবলেম হলে সিমটম দেখা দিলেই ডক্টরকে কনসাল্ট করা। আচ্ছা, আইএলএস হসপিটালস আগরতলাতে মানে কি কি পরীক্ষার সুবিধা রয়েছে? আমাদের এখানে যেমন যে সমস্ত বাচ্চারা মানে হিয়ারিং লসের বাচ্চা আছে, যারা জেনেটিক্যালি ওরা কম শুনতে পায় এবং তার জন্য ওদের স্পিচও ডেভেলপমেন্ট হচ্ছে না, তাদের প্রথমে আমরা বেরা টেস্ট করি। তারপরে ওদের জন্য না প্রথমে আমরা হিয়ারিং এইড দিয়ে ট্রায়াল দেওয়াই, যে 3 মাস হিয়ারিং এইড ব্যবহার করে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। যাদের হিয়ারিং এইড দিয়েও ইমপ্রুভমেন্ট হয় না তাদের জন্য একটা মানে অ্যাডভান্সড ট্রিটমেন্ট আছে, ওটা হচ্ছে ককলিয়ার ইমপ্ল্যান্ট।
ককলিয়ার ইমপ্লান্ট হচ্ছে আমাদের মানে যে কানের শোনার যে ইয়েটা, ওটাকে আমরা একদম কানের ভেতরে ব্রেনে সার্জারি করে ব্রেনের খুব কাছে ইনার ইয়ারের মধ্যে আমরা এটা ফিট করে দেওয়া হয়। তো বাচ্চা তারপরে খুব ভালো শুনতে পায় এবং ওদের স্পিচ ডেভেলপমেন্টও খুব ভালো হয়। কিন্তু এটার একটা নির্দিষ্ট সময় আছে, ধরুন 5 বছরের মধ্যে করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তাছাড়া প্যারেন্টসদেরও খুব মোটিভেটেড থাকতে হবে, কারণ ইমপ্লান্ট বসানোটাই শুধু কাজ নয়, তারপর ওদেরকে স্পিচটাও শেখাতে হবে। তো প্যারেন্টসদেরও মোটিভেটেড থাকতে হবে। তো এই কিছু কিছু অ্যাডভান্সড ট্রিটমেন্টও আমরা ওখানে করি। আর তাছাড়া বয়স্কদের জন্য বা নর্মালি 5 বছরের উপরের বাচ্চাদের জন্য অডিওমেট্রি, টিম্পেনোমেট্রি, নর্মাল যে হিয়ারিং টেস্টগুলো আছে, যে কত হিয়ারিং নর্মাল আছে কিনা, বা কানের ভেতরে কোনো অনেক সময় ফ্লুইড জমে থাকে। মানে বাচ্চাদের একটা প্রবলেম হয়, অ্যাডিনোয়েড বলে একটা গ্ল্যান্ড থাকে টনসিলের মতো, সেটা নাকের পেছনে থাকে, এমনিতে দেখতে পাওয়া যায় না, কিন্তু বাচ্চাদের কমপ্লেইন হয়। যেমন মা বাবা বলে যে বাচ্চা নাক ডাকে, হা করে ঘুমায়, সবসময় মুখ দিয়ে শ্বাস ফেলে, এবং স্কুল থেকে অনেক সময় টিচাররা কমপ্লেইন করে যে মানে রেসপন্স করছে না। তো ওই অ্যাডেনয়েডের প্রবলেম থেকেও কিন্তু হিয়ারিং প্রবলেম হয়। তো ওইগুলোও আমাদের দেখার ব্যবস্থা। অডিওমেট্রিটা কি? অডিওমেট্রিটা হচ্ছে আপনার হিয়ারিং টেস্ট। আপনার কত ডেসিবেল সাউন্ড দিলে আপনি শুনতে পাচ্ছেন, বা আপনার আদৌ কোনো হিয়ারিং লস আছে কিনা, দুটো কানেরই করা হয়। আচ্ছা, এই যে কানের অপারেশন বা অ্যাডভান্সড যে ট্রিটমেন্ট রয়েছে, এটা কি মানে আইএলএস এ কানে দেখুন কিছু কিছু ফার্স্ট তো আমরা প্রিভেন্ট করব, যে কিভাবে আমরা কানের ইনফেকশন বা হিয়ারিং লসটাকে প্রিভেন্ট করতে পারি। তারপরে অনেক সময় প্রিভেন্ট করা সবসময় পসিবল হয় না, তখন আমরা যদি ডিজিজ হয়ে যায়, যেমন কানের পর্দায় অনেকের ছিদ্র থাকে, এটাকে ক্রনিক অটাইটিস মিডিয়া পারফোরেশন থাকে, তখন আমরা এটাকে রিপেয়ার করার ব্যবস্থা আছে। এটাকে টিম্পেনোপ্লাস্টি, এই সার্জারিটাকে বলে টিম্পেনোপ্লাস্টি, মানে নতুন পর্দা লাগানোর ব্যবস্থা আছে। তারপর আমাদের কানের মধ্যে না ছোট ছোট হাড় থাকে, মেলিয়াস ইনকাস্টেপিস, এগুলো নাম হয়তো শুনেছেন, আমরা ছোটবেলায় পড়েছি। এই হাড়গুলোর মধ্যেও প্রবলেম থাকলে হিয়ারিং লস হয়। তো এই হাড়গুলোকেও ঠিক করার ব্যবস্থা আছে টিম্পেনোপ্লাস্টি সার্জারির মাধ্যমে। তাছাড়া আছে আমাদের ককলিয়ার ইমপ্লান্ট, যে সমস্ত বাচ্চাদের হিয়ারিং লসের জন্য যারা কথা বলতে পারছে না, কথা সাউন্ড শুনতে পাচ্ছে না, তাদের ইমপ্লান্টেরও ব্যবস্থা আছে। তাছাড়া ডিজিটাল হিয়ারিং এইড দেওয়া হয়, যারা বয়স্করা প্রেসবাইক ইউসেসের কারণে যারা শুনতে পাচ্ছেন না, তাদের জন্য হিয়ারিং এইডের ব্যবস্থা আছে। আচ্ছা, সাধারণ মানুষ কিভাবে আইএলএস হসপিটাল আগরতলাতে কনসাল্ট করতে পারবে? আইএলএস হসপিটালের একটা ওপিডি হেল্পলাইন আছে, ওটাতে করতে পারেন, বা ওখানে গিয়ে রিসেপশনে গিয়ে বললে আপনি ইএনটি ওপিডি আছে, এভরিডে থাকে, আপনি ইএনটি ওপিডিতে গিয়ে দেখাতে পারেন। আপনি আইএলএস এ কোন সময় বসেন এবং কোন দিন বসেন? আমি মানডে থেকে স্যাটারডে 10 AM থেকে 2 PM অবধি থাকি রোজ, সানডে ছাড়া। আচ্ছা, আপনার আমাদের এই চ্যানেলের মারফতে, নিউজ চ্যানেল মারফতে পর্দার ওপারে যারা বসে রয়েছেন তাদের জন্য যদি কিছু বার্তা রাখেন। তাদের জন্য মেইনলি যেটা আমি দেখি, বা নিজে নিজে সেলফ ক্লিনিং না করা, জনসন কটন বাড ইউজ না করা, তারপরে কোনো সিমটম হলে সেলফ মেডিকেশন না করা, ডক্টরের পরামর্শ নেওয়া। তারপরে হিয়ারিং, এই যে হেডফোনটাকে মানে একদম বন্ধ করতে বলবো না, বাট কন্টিনিউ ইউজ করা, দীর্ঘ সময় ধরে লাউড ইন্টেন্সিটিতে ইউজ করা, এইটা অ্যাভয়েড করবেন। মাঝখানে একটু ব্রেক নেবেন, আর ইন্টেন্সিটিটাকে একটু কমিয়ে রাখবেন, ব্যাস। মানে বেশি করতে লাগবে না, বেশি যে চাপ, মাথায় চাপ রাখতে হবে, যা না এটা কেয়ার করার জন্য আমার ওইটা করতে লাগবে, এটা করতে লাগবে, একদমই না। ডক্টর সাহা এত সুন্দর করে বুঝিয়ে দিলেন, আমার মনে হয় আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদের অবশ্যই উপকারে আসবে। এখানেই তাহলে শেষ করছি আজকে আমাদের এই আলাপচারিতা। অভিমুখের জন্য চোখ রাখবেন, আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা নিয়ে বসি, বিভিন্ন একদম সমাজের যারা যারা রয়েছেন একদম নিচু স্তর থেকে উচ্চ স্তরে সবাইকে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি, তাদের বার্তা আমাদের মারফতে আপনাদের কাছে পৌঁছায়। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাহা, আপনি এতটা সময় দিয়েছেন আমাদের। ভালো থাকবেন।